কেন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এটার জন্য? কেন এটাকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ? এই 4 বছর পর পর হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে থাকে কত গল্প, ঘটনা, আর এসব কিছুই আমরা দেখি 90 মিনিটসে। যুগান্তরের এই বিশেষ আয়োজনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল তিতুমির। বিশ্বকাপে আমরা আগের দিনই দেখেছি একটা গোলের রাত, আর তার পরদিনই একেবারে বিপরীত চিত্র। এদিনও গোল হয়েছে কিন্তু জিততে পারেনি কোনো দলই। ম্যাচ ডে 5-এ 4টা ম্যাচ 4টাই ড্র, এরকম ইতিহাস বিশ্বকাপে বোধহয় খুব বেশি নেই আর। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের 90 মিনিটস স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচ দিয়ে, যেটা নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত, এই বিশ্বকাপের এখন পর্যন্ত সবচেয়ে শকিং রেজাল্ট যেটা উপহার দিয়েছে। স্পেন সবাই জানি আমরা ইউরো চ্যাম্পিয়ন, বিশ্বকাপের চ্যাম্পিয়ন সাবেক, কিন্তু কেপ ভার্দে সম্পর্কে আমরা কতটুকু জানি? একেবারে 600 কিলোমিটার দূরে ওয়েস্ট কোস্ট থেকে আফ্রিকার একটা দেশ, এবং মূলত একটা দ্বীপ রাষ্ট্র যাদের জনসংখ্যা 5 লাখের সামান্য বেশি। কিউরাসাওয়ের পর থার্ড স্মলেস্ট নেশন হিসেবে তারা বিশ্বকাপ খেলছে। সেই কেপ ভার্দে যেরকম ইতিহাস গড়ে ফেলবে, যেখানে তেমন কোনো সুযোগ সুবিধা নেই খেলার, যাদের কোনো বড় স্টার নেই, কিন্তু একটা দল হিসেবে কেপ ভার্দে দাঁড়িয়ে গিয়েছে এবং রুখে দিয়েছে স্পেনকে। দুর্দান্ত এই ম্যাচের নায়ক বনে গেছেন একজন 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনহা, যার ইনস্টা ফলোয়ার রাতারাতি 50,000 থেকে হয়ে গিয়েছে 1.5 মিলিয়ন। অসংখ্য গল্প আছে এই ম্যাচ ঘিরে। তবে আমরা যদি একটু খেলায় ফিরি, তাহলে আসলে স্পেনের একেবারে দুর্বলতাগুলো খুব চোখে লেগেছে। স্পেশালি ইয়ামালের অভাব পূরণ করতে পারেননি কেউই। এই ম্যাচে স্পেন ছিল পরিষ্কার ফেভারিট, র্যাঙ্কিংয়ের 67 নম্বরের থাকা একটা দলের বিপক্ষে টপ র্যাঙ্কিংয়ের 2-এ থাকা স্পেন একটা গোলের দেখাও পায়নি। একটা সিম্পল ডিফেন্স লাইন ব্রেক করতে পারেনি স্পেন কোনোভাবেই। শুরু থেকেই অবভিয়াসলি বল পজিশনে তারা এগিয়েছিল, একের পর এক অ্যাটাক করে গিয়েছে, বার পোস্টে হিট করেছে, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। যখনও গোলের ওই ডিফেন্স লাইন পেরিয়ে গোলমুখ পর্যন্ত গিয়েছে, সেখানে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভজিনহা। এবং শেষ পর্যন্ত 70 মিনিটে কোচ দে লা ফন্তে বাধ্য হয়েছেন ইনজুরি থেকে ফেরা, যিনি গত এপ্রিল থেকে মাঠে নামতে পারেনি, ইয়ামালকে মাঠে নামাতে। নিকো উইলিয়ামসকেও নামিয়েছেন একেবারে শেষ মুহূর্তে, কিন্তু তার আগেই আসলে তার বাকি তারকারা রদ্রি ছায়া হয়েছিলেন, পেদ্রি, গ্যাভি, কেউই, এবং ফ্রন্টে থাকে স্ট্রাইকার আয়ারজাবাল, কারু কাছ থেকে তিনি কাঙ্ক্ষিত সেই গোলের দেখাটা পাননি। বরং দারুণ কিছু সুযোগ পেয়েছিল উল্টো কেপ ভার্দে। ম্যাচের একটা কর্নার পেয়েছে তারা, অনলি 1 কর্নার, এবং সেই কর্নারটাও একেবারে 90 মিনিটে। আরেকটু হলে সেই কর্নার থেকে অলমোস্ট গোল হয়ে যাচ্ছিল প্রায়, যদিও শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। একটা পয়েন্ট পেয়েছে স্পেন বটে, কিন্তু এই ম্যাচের ড্রটাই আসলে জয়ের মতো কেপ ভার্দের কাছে। তাদের সেলিব্রেশন, উদযাপন, এবং দেশে এবং আমেরিকাতেও যেভাবে তারা উদযাপন করছে এই ম্যাচে, এই ড্রটা অবশ্যই তাদের জন্য সারা জীবনের মনে রাখার মতো একটা গল্প হিসেবে বয়ে নিয়ে এসেছে। স্পেশালি ধরুন এই দলটার ভজিনহা ম্যান অফ দ্য ম্যাচ, তিনি ম্যাচের শুরুতে এবং শেষে রীতিমতো কাঁদছিলেন, এবং তার যে গল্পটা, তার মা এই ম্যাচে না থাকতে পারার আক্ষেপ, কারণ তিনি তার মাকে আনার খরচ দিতে পারেননি এবং ভিসাও পাওয়া যায়নি। এই সমস্ত ছোট অনেকগুলি ঘটনা আছে কেপ ভার্দের এই দলটা সম্পর্কে, এবং দিন শেষে সেটাই আসলে ফুটবলের চেয়ে অনেক বড় হয়ে ওঠে। এবং শেষ পর্যন্ত কেপ ভার্দের এই বীরত্বের গল্প লেখা থাকবে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হিসেবে। অন্যদিকে স্পেনের জন্য তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ মানেই তাদের কাছে একটা টেনশনে। 2010 সালে যখন চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ম্যাচেও কিন্তু তারা প্রথম ম্যাচ হেরেছিল সুইজারল্যান্ডের সঙ্গে, কিন্তু তারপর তারা সেই ম্যাচে চ্যাম্পিয়ন হয়ে যায়। এবং গত বিশ্বকাপের কথাও তারা মনে রাখতে পারে, প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হেরেই শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সৌদি আরবের কথা যখন বলছি, এই বিশ্বকাপে সৌদি আরবে আরেকটা দারুণ ম্যাচ উপহার দিয়েছে। শুরু থেকে এদিন অবশ্য উরুগুয়েকেই প্রেসারে রাখে সৌদি আরব। ম্যাচের প্রথম লিডও নিয়ে নেয় তারা। ফার্স্ট হাফে আল আমারির গোলে 1-0 এগিয়ে বিরতিতে যায় সৌদি আরব, এবং বিরতির পর ফিরে যেটা তারা সবচেয়ে ভালো পারে সৌদি আরব সেটাই করে, অর্থাৎ একেবারে ডিপে নেমে ডিফেন্সিভ ফুটবল খেলতে থাকে এবং একটা গোলের লিড ধরে রাখার চেষ্টা করে। স্বাভাবিকভাবেই একের পর এক আক্রমণ করে গেছে ইউরুগুয়ে, এবং ফাইনালি আরাউজো শেষ পর্যন্ত ডেডলক ভেঙেছেন ইউরুগুয়ের হয়ে। মার্সেলো বিয়েলসা এই আর্জেন্টাইনকে একটা পয়েন্ট তিনি এনে দিয়েছেন ম্যাচ শেষ হওয়ার একেবারে 10 মিনিট আগে। তবে দারুণ পারফরমেন্স করেছেন সৌদি আরবের গোলরক্ষক ওয়াইস, তিনিও আসলে এই ম্যাচের অন্যতম সেরা পারফর্মার বনে গেছেন। তো অন্যদিকে রেকর্ড করেছেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপ খেলেছেন তিনি উরুগুয়ের হয়ে। এই দু দল তাদের গ্রুপের পরের ম্যাচে মুখোমুখি হবে
স্পেনের সঙ্গে এবং কেপ ভার্দের সঙ্গে গ্রুপের পয়েন্ট তালিকা এখন কিন্তু সমান, এবং এই গ্রুপ থেকে এখন শেষ পর্যন্ত কারা যাবে রাউন্ড অফ 32-তে সেটার হয়তো ডিসিশন হয়ে যেতে পারে পরের ম্যাচেই। জিততে পারেনি আরেক গ্রুপে কেউই। বেলজিয়াম এবং ইজিপ্ট ম্যাচটাই ছিল সবচেয়ে বড় চমক এই বিশ্বকাপের অন্যতম সেরা একটা ম্যাচ এটা বলা যেতে পারে। স্পেশালি ইজিপ্ট যেভাবে খেলেছে, মো সালার দিকে চোখ ছিল, কিন্তু একই সাথে ম্যাচের আগে থেকে প্রেডিকশন ছিল যে তার সতীর্থ অসুর তিনি কিন্তু বনে যেতে পারেন ম্যাচের নায়ক, এবং ঠিক তাই হয়েছে। আল আহলির এই ফরওয়ার্ড তিনিই প্রথম গোল করেন, 19 মিনিটে এগিয়ে দেন মিশরকে। যদিও বিশ্বকাপের প্রথম জয়ের অপেক্ষা 92 বছর থেকে যে প্রথম জয়ের খোঁজে ইজিপ্ট, সেটা আজও পাওয়া হয়নি তাদের, কারণ শেষ পর্যন্ত বেলজিয়ামের হয়ে অল টাইম টপ স্কোরার যিনি রোমেলো লুকাকু, তাকে বদলি হিসেবে নামান কোচ রুডি গার্সিয়া, এবং নামার 66 মিনিটে নেমেছেন, তার মিনিট খানিকের মধ্যেই গোলের দেখা পেয়ে গেছে বেলজিয়াম। যদিও শেষ পর্যন্ত সেটা অন গোল হিসেবে লেখা থাকবে, কিন্তু লুকাকুর এখানে টাচ এবং কেভিন ডি ব্রুইনা দুর্দান্ত। এই বয়সেও তিনি বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনকে ক্যারি করছেন, এবং এই বয়সেও কি দারুণ পারফরমেন্স তিনি করেছেন। বাকিদের বরং বেশ ম্লান মনে হয়েছে বেলজিয়ামের। গত 2018 বিশ্বকাপে চমক দেখানো দল গত বিশ্বকাপে ভালো করতে পারেনি, এবং এবারও আসলে তাদের সামনে এখনো অনেক গুছিয়ে ওঠা বাকি, সেটা অন্তত প্রথম ম্যাচের পারফরমেন্স দেখে মনে হয়েছে। শেষ পর্যন্ত 1-1 সমতায় শেষ হয়েছে এই ম্যাচটিও। দিনের শেষ ম্যাচ ছিল যেটি ইরান ভার্সেস নিউজিল্যান্ড। যদিও এই ম্যাচে ফুটবলের চেয়ে বড় ছিল পলিটিক্স, রাজনীতি, এবং অনেকটা লড়াইটা হয়েছে ইরান ভার্সেস ইরান। কিভাবে বলছি, ম্যাচের আগে থেকেই এই ম্যাচে স্টেডিয়ামের বাইরে ব্যাপক ডেমনস্ট্রেশন দেখা যায় ইরানিদের। একদিকে ছিল ইরানের দুটি পতাকা দেখা যায়, একটা হচ্ছে ইসলামিক বিপ্লবের আগের পতাকা নিয়ে আসেন কেউ কেউ, আরেকজন নিয়ে আসেন, আরেক গ্রুপ নিয়ে আসে বর্তমান পতাকা। জাতীয় সঙ্গীত দুরকম পক্ষের লোকজন ছিল, বিশেষ করে যারা আমেরিকা আছে দীর্ঘদিন এবং যারা বর্তমান ইরানি শাসন ব্যবস্থার পরিবর্তন চান, তাদের একটা বিক্ষোভ সেখানে চলছিল। কিন্তু শেষ পর্যন্ত ফুটবল মন জয় করেছে সবার, এক করেছে সবাইকে। মাঠের ভেতরে যখন খেলাটা শুরু হয়েছে এবং একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ এবং পিছিয়ে পড়েও ফিরে আসা, দারুণ দারুণ গল্প লিখেছে এই ম্যাচে। দুটি গোলই করেছে নিউজিল্যান্ডের এলিজা জাস। 7 মিনিটে লিড এনে দেন, 32 মিনিটে সমতা ফেরায় এরান। সেখানে আবারও 10 মিনিটের মধ্যে লিড আনেন জাস, সেটাও আবার পরের 10 মিনিটের মধ্যে সমতা আনেন মহাবি। এবং শেষ পর্যন্ত এই জয়ের পর ইরানের ফুটবলাররাও বলছেন, আমরা রাজনীতি বুঝি না, আমরা সবার জন্যই ফুটবল খেলি, এবং তাদের প্রত্যাশা ফুটবলই শেষ পর্যন্ত এক করবে পুরো জাতিকে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, খুবই সম্প্রতি যুদ্ধ চলছিল, মাত্র এই যুদ্ধের একটা সমাপ্তির বা ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কত গল্প 90 মিনিটসের এই 4টা ম্যাচের। আগামীকালও আবারও ফিরবো 90 মিনিটস নিয়ে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি ফসল দিয়ে। তুমি ভালো থাকবেন সবাই।